চাষি ভাই, আজকে আবার আমি চলে এসেছি আমার করলার ক্ষেতে। এখানে মাচা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে মাচা কীভাবে দেব, তারপরে কি আপডেট আসছে সেই বিষয়ে জানাবো। এর আগের ভিডিওগুলোতে আমি ভালোভাবে বুঝিয়েছিলাম যে মালচিং পদ্ধতিতে করলা চাষ কীভাবে করবেন সেই বিষয়ে। এখন মার্কেটে করলার দাম প্রচুর, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি যে এই সময়ে করলা কতটা ধরানো যাবে আপনার গাছে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি করলা সঠিকভাবে ধরাতে না পারেন, জালিগুলো সঠিকভাবে দাঁড় করাতে না পারেন, তাহলে কিন্তু পয়সা খরচ করে কোনো লাভ নেই। এবং দেখা যাচ্ছে যে কয়েকটা পাতায় কোঁকড়ানো ভাইরাস লেগে গেছে, লিফ কার্ড ভাইরাস লেগে গেছে। এই লিফ কার্ড ভাইরাসের প্রতিকার করতে আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন এই বিষয়ে আজকের ভিডিওতে আমি জানাবো। মাচা কীভাবে তৈরি করলাম সে বিষয়েও জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। চাষি ভাই, এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম যে মালচিং পদ্ধতিতে গাছগুলো কীভাবে রোপণ করেছি এবং গাছগুলো কত সুন্দর রয়েছিল, এতে কি সমস্যা এসেছিল সে সম্পর্কে খুঁটিনাটি ভিডিওতে জানিয়েছিলাম। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা মাচা কীভাবে তৈরি করলাম এবং লিফ কার্ড ভাইরাস কেন আসছে। মার্কেটে করলার দাম এতটা, অথচ আমরা জমি থেকে সঠিকভাবে করলা ওঠাতে পারছি না কেন। এর প্রথমে আমি আপনাদেরকে আলোচনা করে নিই যে মাচা কীভাবে তৈরি করলাম। দেখুন, এখানে যে মাচাটা দেখতে পাচ্ছেন, এই মাচাটা হচ্ছে পাটকাঠি এবং তার বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আমি ভিডিওটিতে দেখাচ্ছি কীভাবে আপনাদের পাটকাঠিগুলো বোনানো হয়েছে। এইভাবে আপনারা মাচাতে পাটকাঠিগুলো বুনিয়ে নেবেন। এই মাচা তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথমে সঠিক হাইট করে বাঁশ কেটে নিতে হবে। বাঁশগুলো টম করে কেটে নিয়ে সেগুলোকে খুঁটি আকারে তৈরি করতে হবে। খুঁটি আকারে তৈরি করার পরে আমাদেরকে স্টিলের তার পরাতে হবে। স্টিলের তার যদি আমরা না পরাই তাহলে পাটকাঠিগুলো সঠিকভাবে থাকবে না। এবং কর দিয়ে যদি আমরা মাচা তৈরি করি সেক্ষেত্রে কি হয়, মাচাটা নিচের দিকে বসে যায়। আমাদের এইদিকে পাটকাঠির কোনো অভাব নেই, পাট প্রচুর পরিমাণে হয়ে থাকে। তার জন্য আমরা যত রকমের মাচা আছে, পটলের মাচা, ঝিঙ্গার মাচা, করলার মাচা, সমস্ত মাচাই আমরা কিন্তু পাটকাঠি দিয়ে করে থাকি। আপনাদের ওদিকে যদি পাটকাঠির অভাব না থাকে তাহলে আপনারাও এইভাবে মাচা তৈরি করুন। মাচা তৈরির জন্য আমরা এখানে প্রথমে দেড় হাত করে গুছ কেটে নিয়েছি। সেই গুছগুলোকে মাচার দুই সাইডে, দুই প্রান্তে ভালো করে পুঁতে দিয়েছি। পুঁতে দিয়ে তাতে তার স্টিলের তারগুলো বেঁধে দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হয়েছে। তারগুলো বেঁধে দেওয়ার পরে মাঝে মাঝে খুঁটি দিয়ে, দেখুন এখানে 3টে ড্রাপ রয়েছে। ড্রাপ বলতে গেলে আপনার যে সাপোর্টটা ধরে রাখবে মাথার, এই সাপোর্টটা যে ধরে আছে তার জন্য যে তারটাকে যে মাঝখানে যে লং দূরত্ব হলে বসতে দেবে না, সেই ড্রাপ দেওয়া হয়েছে 3টে। এই 3টে ড্রাপের মাধ্যমে আমরা সমস্ত তারগুলোকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তার উপরে মাঝে আর একটা বাতার গুঁজ দেওয়া হয়েছে। গুঁজগুলো দেওয়া হয়েছে কেন, মাঝে মাঝে যেন বসে না যায় সেজন্যে। তারপরে আমাদেরকে এই তারগুলোকে টান করে বেঁধে দেওয়া হয়েছে। টান করে তোলার পরে তাতে আমরা পাটকাঠি পরিয়েছি। এইভাবে আপনারা যদি মাচা করেন তাহলে মাচা দীর্ঘদিন টেকসই হয়। এক মাচায় আপনারা অন্তত 3টি ফসল নিতে পারবেন। এটাকে ঢালা মাচা পদ্ধতি বলছে। এই ঢালা মাচা পদ্ধতিতে করলা, ঝিঙ্গা, তরই এই সমস্ত ফসলগুলো খুব ভালো। করলা, ঝিঙ্গা, লতা জাতীয় যে সমস্ত ফসলগুলো আছে সেগুলো খুব ভালো হয়ে থাকে। যদি আপনি লাউয়ের মাচা তৈরি করতে চান সেক্ষেত্রে আরও শক্তপোক্ত করতে হবে, কেননা লাউ অত্যন্ত ওজনের হয়, এগুলো ভেঙে বসে যাওয়ার সম্ভাবনা হয়। সেক্ষেত্রে আপনারা তার বাঁশের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে, এই মাচাই চলবে। তো এইভাবে মাচা তৈরি করার পরে পাটকাঠি দিয়ে বোনানোর পরে আমরা গাছগুলোকে বেঁধে উপরে উঠিয়ে দিয়েছি। করলার গাছগুলো এখন খুব ভালো আছে। আমার এই জমিটা 8 কাঠা জমি। এই 8 কাঠা জমিতে মালচিং পেপার বিছানোর ফলে কি হয়েছে, সাদামাছির উপদ্রবটা অনেকটা কম হয়েছে। এই উপকারটা আমি পেয়েছি। তবুও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে চষি পোকায় আক্রমণ করে গাছগুলোকেও কুকড়া করে দিচ্ছে, পাতাগুলো কুকড়া করে দিচ্ছে। এই চষি পোকা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। চষি পোকা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কি হবে, লিফ কার্ড ভাইরাস লেগে গাছগুলো নষ্ট করে দেবে। যে সমস্ত করলার জালিগুলো আসছে, পাতাগুলো সেই কুকড়ে গেলে আর মাথাটা যদি ডগাটা কুকড়ে যায় তাহলে কি হবে, আর ছুটতে পারবে না। ছুটতে না পারলে মাচা ভরবে না। মাচা না ভরলে কি হবে, আমাদের ফসলটা ভালো পাবো না। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং অন্তত 8 থেকে 10 দিন পর আমাদেরকে এতে সাদামাছি চষি পোকা নিয়ন্ত্রণের জন্য
বিষ স্প্রে করতে হবে। এখানে আপনারা কোন বিষটা স্প্রে করে থাকবেন দেখবেন ইমিডাক্লোরোপিড, অ্যাসিডামিপ্রিড ও থায়ামেথাক্সাম 25 গোত্রের ওষুধ, ডাইফিনোকোনাজল, এই সমস্ত ওষুধগুলো দেখবেন মার্কেটে সাদামাছি নিয়ন্ত্রণের জন্য খুব ভালো কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় যে ডবল টেকনিক্যাল একটি ওষুধের মধ্যে থাকে, সেইগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। যেমন ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ডে আপনারা ডবল টেকনিক্যাল দেখতে পাবেন। সেটা যদি অ্যাসিডামিপ্রিডের সঙ্গে ইমিডাক্লোরোপিড মিক্স করা আছে, সেক্ষেত্রে কী হবে, ওই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দুটো টেকনিক্যালের ওষুধ একসঙ্গে পেয়ে গেলেন, যার ফলে আপনার ডবল করে আর ওষুধ মেশাতে হলো না। ওই ওষুধটা যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন আপনাদের সাদামাছি অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করেও আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি না। বিশেষ করে সাদামাছির ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। তাই সাদামাছিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ স্প্রে করতে হবে। এই ক্ষেত্রে আপনারা যে সমস্ত ওষুধগুলো আমি বললাম সেইগুলো আপনারা 15 লিটার জলে 10 গ্রাম করে মিশাবেন, মিশিয়ে স্প্রে করবেন। থায়ামেথাক্সাম হলে আপনারা 15 লিটার জলে আপনারা এখানে 7 গ্রাম মিশাবেন। বেশি মিশালে কিন্তু গাছের আবার ক্ষতি হতে পারে, সেজন্য ডোজটা অবশ্যই খেয়াল রাখবেন। প্যাকেটের গায়ে দেখবেন ডোজ লেখা থাকে, সেই ডোজ থেকে সামান্য পরিমাণ বাড়াতে পারেন, তার বেশি বাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি লোকসানে ভুগবেন। এইভাবে নিয়ে আপনারা ভালোভাবে গাছগুলো নিয়ে স্প্রে করে দেবেন। আর লিফ কাট ভাইরাস হচ্ছে একটা মারাত্মক ভাইরাস। এটা কি হয়, এই পাতার আগায় ডগাগুলোকে ছড়াতে দেয় না এবং পাতা কুঁকড়ে বসে যায়। করলার ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা হচ্ছে লিফ কাট ভাইরাস। আর এই লিফ কাট ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকে সাদামাছি, চষি পোকা। সাদামাছি ছাড়াও আরও অন্যান্য যে সমস্ত চষি পোকাগুলো আছে সেগুলো, এরা এক গাছ থেকে আরেক গাছে ভাইরাসগুলোকে ছড়িয়ে দেয়। ভাইরাস সাধারণত এক গাছ থেকে আরেক গাছে চলে ফিরে যেতে পারে না, এরা বিভিন্ন বাহক পোকার মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে যায়। আর ভাইরাস যদি লেগে যায় তাহলে সেখান থেকে আপনি আর ফলন পাবেন না, পাতাগুলো কুঁকড়ে নষ্ট হয়ে গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এছাড়া আর একটা সমস্যা দেখা যায় যে খাদ্যের অভাবে দেখা যায় যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা অবশ্যই খাদ্য ব্যবহার করবেন, সার ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা মাটিতে যদি দেন জমিতে, তাহলে প্রতি গাছের গোড়ায় অন্তত 50 গ্রাম মতো 10-26-26 ও ডিএপি এই সমস্ত খাদগুলো ব্যবহার করবেন। একটু দূরত্ব নিয়ে ব্যবহার করবেন। খুবই গোড়ায় যদি আপনারা এই সারগুলো দেন তাহলে কি হবে, গাছটা মারা যাবে। এছাড়া কি হয়, দেখা যায় যে মার্কেটে পাওয়া যায় 19-19-19-19, 20-20-20 এই সমস্ত যে ফার্টিলাইজার, জলে দ্রবণীয় যে সারগুলো আছে, ওই সারগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা প্রতি লিটার জলে 5 থেকে 7 গ্রাম নেবেন, নিয়ে মিশিয়ে ভালো করে মিক্স করে এটাকে আপনারা স্প্রে করে দেবেন অন্তত 3 দিন পর পর। তাহলে খাদ্যের অভাবে যে সমস্ত রোগগুলো দেখা দিচ্ছে সেগুলো সম্পূর্ণ সারানো যাবে। এছাড়া দেখা যায় যে আমাদের এই সময়ে জালিগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ছত্রাকে আক্রমণ করলে এই সমস্যাটা হয়ে থাকে, আপনারা ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। এরপরে অতিরিক্ত যদি আবহাওয়া পরিবর্তন হয়, যেমন অতিরিক্ত রৌদ্র গেল কিছুদিন আগে, এই সময়ে কিন্তু জালিগুলো ধরানো যাচ্ছিল না, যার ফলে এই জালিগুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে বর্ষাকাল, এই বর্ষাকালে যদি আমরা করলার চাষ সঠিকভাবে করতে পারি, সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে ভালো পয়সা কামাতে পারবো ঠিকই, কিন্তু কী হবে যদি আমরা সঠিক পরিচর্যা না করতে পারি। তার জন্য আমাদেরকে ঘন ঘন জমিতে আসতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে কোন পাতায় কোন রোগটা লাগছে, কেমন হচ্ছে, এর জন্য কি বিষ মার্কেটে চলছে, সেই বিষটা নিয়ে এসে আমাদেরকে স্প্রে করতে হবে। এইভাবে ধাপে ধাপে আমাদেরকে স্প্রে করে গাছগুলোকে টিকিয়ে রাখতে হবে। ফুল ফল কেমন আসছে সেটাও দেখতে হবে। এখানে দেখুন আমার এই গাছটা খুব সুন্দর রয়েছে, কিন্তু জালির পরিমাণ কম আছে। যে সমস্ত গাছে দেখবেন যে বারবারান্তি ভালো আছে অথচ জালির পরিমাণ কম আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা পিজিআর ব্যবহার করবেন। পিজিআর ব্যবহার করলে কী হবে, গাছ যতটা প্রয়োজন ততটা বাড়বে এবং ফুল ফল নিয়ে আসতে সাহায্য করবে, ফুলগুলো দাঁড়িয়ে থাকবে এবং ফলে জালিও আসবে। এই করলার সাইজটা খুব ভালো হয়েছে। এরকম মিডিয়াম সাইজের করলা যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে মার্কেটে খুব চাহিদা হয়ে থাকে। এটা ছিল আমার মিডিয়াম সাইজের করলা। আমার জমিতে কিন্তু বর্ষা যদি অতিরিক্ত হয় তো সেক্ষেত্রেও কিন্তু উপকার আছে, কেননা জলটা পলিথিনের তলে অর্থাৎ মালচিনের তলে যাবে না, সাইড দিয়ে বেরিয়ে যাবে। ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকায় সাইড দিয়ে বেরিয়ে যাবে। আবার যদি অতিরিক্ত খরা হয়, এই খরার সময় কিন্তু গাছের গোড়ায় রসও ভালো ধরে থাকে, আমি যেটা ব্যবহার করে দেখলাম। এই জমিতে অত্যন্ত
খরার ফলেও গাছগুলো যে এইভাবে টিকে আছে এটাই হচ্ছে মালচিংয়ের উপকারী একটি দিক। কেননা এই খরায় আমাদের এই মাঠে এই যতটা জমিতে করলার চাষ করা হয়েছিল প্রায় 99% করলাই নষ্ট হয়ে গেছে। বাকি শুধু আমাদের কয়েকটা করলা জমি টিকে আছে। তার মধ্যে আমার জমিতে সবচাইতে মোটামুটি ভালো গাছগুলো আছে। মালচিংয়ের ফলে ব্যবহার করার ফলে এই উপকারটা আমরা পেয়েছি। আপনারা যদি মালচিং পদ্ধতিতে করেন তাহলে আপনারাও এরকম উপকার পাবেন। সাদামাছি ও চষি পোকা যে সমস্ত ছোট ছোট পোকাগুলো আছে সেগুলো এই মালচিংয়ের ব্যবহার করার ফলে খুব কম পরিমাণে আক্রমণ করছে। যদি আমার জমিতে বেশি পরিমাণে আগাছা হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই পোকাগুলি এসে আক্রমণ করছে। ড্রেনটা যদি আমি সবসময়ের জন্য পরিষ্কার করে রাখি ক্ষেত্রে কিন্তু এই সাদামাছি কিংবা অন্যান্য পোকায় আক্রমণ করে গাছগুলোকে আমার নষ্ট করতে পারতো না এতটা যতটা হয়েছে। এটা আমার নিজের গাফিলতি, কেননা আমি সঠিক টাইম দিইনি এর পেছনে, যার জন্যে এই সমস্যাটা হয়েছে। আপনারা যদি সঠিক পদ্ধতি সঠিক টাইম দেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন এই করলা থেকে। আমার এই জমিটা 8 কাঠা জমি। এখন এই মুহূর্তে যে সমস্ত জমি আছে সে সমস্ত জমির চাইতে গাছটা সম্পূর্ণ ঝরে যায়নি, তবুও কিন্তু আমার এখান থেকে ভালো ফলন পাচ্ছি। প্রায় 25 থেকে 30 কেজি করলা আমি 2 দিন পর পর তুলছি। আপনারা জমিটা দেখতে পারেন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি জমিটা কিভাবে, গাছ কেমন আছে, কতটা ঝরেছে। যদি সম্পূর্ণ গাছটা ঝরতো তাহলে আরও বেশি ফলন পেতাম। এর পেছনে কারণ হচ্ছে যে জাতটা সঠিক রাখতে হবে। আজকে আমি এই জমিতে সার ব্যবহার করলাম। সারটা ব্যবহার করলাম 10-26-26 ও ডিএপি গোড়ায় গোড়ায় প্রায় 15-25 গ্রাম করে ব্যবহার করলাম। মালচিংয়ের সার ব্যবহার করার পদ্ধতিটা আমি বলেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে ব্যবহার করবেন। এখানে আমি আপনাদেরকে আরেকবার বলে দিই ওইটাই যে কীভাবে যে ড্রেনেজ সিস্টেম আছে, গাছগুলো মালচিং ছাড়া 6 ইঞ্চি দূরত্বে লাগানো আছে। এই ড্রেনেজের মধ্যে আমাদেরকে সারগুলো ব্যবহার করতে হবে। আমরা সেইভাবেই সারগুলো ব্যবহার করলাম। এইভাবে আপনারা করলার পরিচর্যা করুন। সঠিক এই পর্যন্ত আপনাদেরকে জানালাম। আপনারা যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আরও চাষি ভাইদের সঙ্গে, তারাও যেন এইভাবে সঠিকভাবে করলা চাষ করতে পারে, সঠিক পরিচর্যা করতে পারে।